টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। হুটহাট বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা, এমন সমস্যার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা নগরবাসীর খুবই পুরনো এবং পরিচিত। তবে এবার সেই চিত্র বদলাতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 20 জানুয়ারি ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ, যেখানে বলা হয় 2 বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, ছাদের চাবি দিতে হবে ভাড়াটিয়াকে এবং অগ্রিম নেওয়া যাবে না 3 মাসের বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ম আদৌ কি কার্যকর হবে নাকি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? সব মিলিয়ে আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাকে স্বাগতম। জি, এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো জারি করা হলো, এই বিষয়গুলো কি আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যায়নটুকু একটু শুরুতে জানতে চাই। প্রথমেই বলতে চাই যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 আছে দীর্ঘ বছর ধরে, কিন্তু আমাদের এই শহরে বা যারা ভাড়াটিয়া আছেন তাদের আসলে অধিকার সুরক্ষার ব্যাপারে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে যে নিয়ন্ত্রক তৈরি করার কথা ছিল সেটা তৈরি করা হয়নি, যার ফলে আসলে ভাড়াটিয়াদের কোনো ধরনের সুরক্ষা নেই। এবং যেহেতু এই শহরে হাউজিং বা আবাসন পুরোটাই হচ্ছে যে মূলত প্রাইভেট হাউজিং এর উপর নির্ভরশীল, যার ফলে প্রাইভেট যারা বাড়ির মালিক, তারাই আসলে নিয়ন্ত্রণ করেন, এবং যার ফলে যেহেতু ডিমান্ড আছে হাউজিং এর এবং সেই তুলনায় মানসম্মত আবাসন কম, এই জন্য আসলে এটা লাগামহীন ভাবেই দেখা যাচ্ছে যে বাড়িওয়ালারা কয়েক মাস পর পরই বা বছরান্তি লাগামহীন ভাবে বাড়ি ভাড়া বাড়ান। তো এখন দেরিতে হলেও সিটি কর্পোরেশন অন্তত এই বিষয়টা নিয়ে ভেবেছে, অন্তত একটা নীতিমালা তৈরি করেছে, এটাকে আমরা সাধুবাদ জানাতে চাই। এখন আপনি যে কথাটা শুরুতে বলছিলেন, সত্যিকার অর্থে এই ধরনের নীতিমালা দিয়ে আসলেই কি আমাদের এই বাড়ি ভাড়াকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, আসলে বাস্তবতা হচ্ছে সেটা আশা করাটা বেশ দুরূহ। কেননা এই নিয়ন্ত্রকদের জন্য বা এই যে কর্পোরেশন যে নীতিমালা করলো সেটা কিভাবে গ্রাউন্ডে বা বাস্তবে সেটাকে আমরা মানবো, এইটার আসলে সেই ধরনের কোনো কাঠামো নাই। কাঠামো ছাড়া আসলে অনেক নীতিমালাই ইতিপূর্বে কার্যকর ছিল, সেটাও এই ধরনের ভাগ্য বরণ করার সম্ভাবনা আছে। কিন্তু এই নীতিমালার বিপরীতে যদি কাঠামো তৈরি করতে পারে এবং সেটার ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক যারা আছেন তাদের দায় দায়িত্ব এবং ভাড়াটি এবং বাড়িওয়ালাদের দায় দায়িত্ব এবং সেটা কার কাছে রিপোর্ট করবেন সেটা যদি করতে পারে, তাহলে এক ধরনের শুরু হবে। কিন্তু মূলত যেহেতু পুরো সেক্টরটাই আসলে প্রাইভেট সেক্টরের কাছে, যেখানে সরকারের স্টেক খুবই অল্প, সেই কারণে এই ধরনের নীতিমালার মাধ্যমে আমাদের ওপেন মার্কেট ইকোনমিতে এটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দূর হবে। স্যার, এই যে ডিএনসিসির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটির 11 নম্বর ধারায় বলছে যে মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা 15 ভাগের বেশি হবে না। প্রশ্ন হচ্ছে স্যার, বাড়ির বাজার মূল্য কিভাবে নির্ধারিত হবে এবং 15% ভাড়ার হিসাবটুকু আসলে কতটাই বাস্তবসম্মত? আপনার কাছে কি মনে হয়? এটা একটা আসলে জটিল বিষয়। কারণটা হচ্ছে বাজার মূল্য, যে বাজার মূল্যের মধ্যে আপনার হচ্ছে যে অনেক ক্ষেত্রে রিয়েল এস্টেট, যেহেতু বাড়ি বা আবাসন তো রিয়েল ল্যান্ডের মূল্য আছে, প্লাস হচ্ছে বিল্ডিং এর মূল্য। কারণ বাংলাদেশে কোন একটা এলাকার কাঠাপ্রতি ল্যান্ডের মূল্য কত সেটাই আসলে এটা ওঠানামা করে প্রবল ভাবে, যার ফলে আসলে বাড়ির বাজার মূল্য ঠিক করা অনেক কঠিন। এবং সরকার কর্তৃক প্রেসক্রাইব যেই যদি কোনো একটা মূল্য ধরাও হয়, সেটা আসলে এক এক এলাকার জন্য এক এক রকম হলেও দেখা যায় একই এলাকাতে বিভিন্ন কোয়ালিটির বাড়ি আছে। সেজন্য এটাকে আসলে মিজার করা বাড়ির বাজার মূল্যের 15% দুরূহ। কিন্তু দুরূহ হলেও সরকার যেহেতু একটা এই ধরনের নীতিমালা শুরু করেছে, এটা ডিটেইলিং লাগবে, বিশদীকরণ লাগবে যে বাজার মূল্যের 15%, তাহলে সেটা যদি অতি উন্নত বাড়ি হয় কেমন, আবার রিলেটিভলি মাঝারি মানের বাড়ি হলে সেটা কেমন হবে, এই ধরনের বিশদীকরণ তৈরি করা এবং সেটাকে গ্রাউন্ডে কিভাবে ওনারা বাস্তবায়ন করবেন, করতে গেলে আর কি কি প্রতিবন্ধকতা আছে সেটাকে দেখতে হবে। কিন্তু মূল বিষয় যেটা, মূল চ্যালেঞ্জ যেটা, এখানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যেই চুক্তি হয় সেটার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিষয় থাকে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাড়ি যদি ডিমান্ড বেশি হয়, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা যে চুক্তিপত্র করবেন বা যেভাবে টাকা জমা দিবেন, অফিসিয়ালি হয়তো সিটি কর্পোরেশন বা রাষ্ট্র কর্তৃক একটা ভাড়া তারা দিবেন, কিন্তু আনঅফিসিয়াল চ্যানেলে দেখা যাবে যে বাড়িওয়ালা আরো বেশি ভাড়া নিয়ে নিচ্ছেন, কেননা যিনি ভাড়াটিয়া তারও বাড়ি দরকার। তাহলে সত্যিকার অর্থে হাউজিং সেক্টরে আসলে যদি আপনি হাউজিং এর সাপ্লাই বাড়াতে না পারেন এবং সেই কিংবা সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি সরকার কর্তৃক বিভিন্ন উপায়ে যদি এটার ক্ষেত্রে সরকারের স্টিক না তৈরি হয়, তাহলে আমাদের দেশে যেমন ধানের মূল্য, চালের মূল্য, এগুলো যেমন মার্কেট উপর নির্ভর করে সরকার কর্তৃক যেই
দাম বেঁধে দেয়, এটা কেউ মানে না, তাহলে বাড়ির ক্ষেত্রেও এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নাই বলে যে কখনো করা যাবে না এমন তো না। সুতরাং তারা যেহেতু নীতিমালা করেছেন, আমরা যারা দেখছি ভাড়াটিয়ারা ক্রমাগত বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হন বাড়ি ভাড়ার ক্ষেত্রে। অনেক সময় হঠাৎ করে নোটিশ দিয়ে উচ্ছেদ হতে বলে বিভিন্ন ইস্যুর কারণে। অন্তত রাষ্ট্র যদি এটাকে স্থানীয় পর্যায়ে, এখানে যেমন এই নীতিমালাতে আছে আঞ্চলিক জোনাল অফিস গুলো তা নিয়ন্ত্রণ করবে, কিছু কিছু মানে পরামর্শ দেয়া আছে, এটা শুরু করতে হবে। আমরা তো এতদিন ছিলই না। এই ক্ষেত্রে অন্তত যারা বাড়ি ভাড়াটিয়া তারা অন্তত প্রতিকার করার তো একটা জায়গাও পাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা স্বাগত জানাতে চাই, কেননা কোথাও যদি শুরু না করি তাহলে তো বাড়ি ওয়ালাদের কাছে আমাদের যে জিম্মি দশা, এই দশাটা কখনো কাটবে না। কিন্তু এটা নিশ্চিত যে শুধুমাত্র একটা নীতিমালা বা গাইডলাইন করেই আসলে পুরো যেই আমাদের নৈরাজ্য, সেটাকে হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। স্যার, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে মনোমালিন্য প্রথম যে ক্ষেত্রে হয় সেটি হচ্ছে ছাদ এবং মূল গেটের চাবি নিয়ে। তো এবার নীতিমালায় বলা হচ্ছে যে বাড়িতে ভাড়া মানে যিনি ভাড়া থাকবেন তার প্রবেশাধিকার সব সময় সংরক্ষিত থাকবে। এইটি আসলে যিনি বাড়িওয়ালা থাকবেন তার কাছে মনে হতে পারে কিনা যে এটি আসলে বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বা এটা আসলে আমাদের যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকেন তাদের জন্যই কতটুকু আসলে সুফল বয়ে আনবে? জি, না এটা না, এটা আসলে একটা প্রয়োজনীয় আইন। কারণটা এই অর্থে, যিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে তার মানে সার্বক্ষণিক তার রাইট আছে। বাড়িওয়ালার যেমন রাইট, বাড়ি ভাড়া যিনি থাকতেন তিনি ইকুয়াল রাইটের অংশীদার। হ্যাঁ, এখন সেই বাড়ির ছাদটা এই কারণে খোলা দরকার, কারণ আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে উত্তরায় যে অগ্নিকাণ্ড হলো, সেই অগ্নিকাণ্ডের পরে আমরাও বিভিন্ন জায়গাতে আমরা এই দাবিটা করেছি যে ছাদের শুধু বাড়িওয়ালার বা এই আবাসিক বাড়ি না, আমাদের যত ধরনের শিল্প কলকারখানা সব জায়গাতে ছাদ উন্মুক্ত থাকা এই কারণে দরকার, যেহেতু যে কোনো সময় অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হলে আমাদের ইমার্জেন্সি এক্সিট হিসেবে আমাদের ছাদে যাবার প্রয়োজন হতে পারে। তাহলে বাংলাদেশের অনেক বাড়িওয়ালাই তারা নিজেদেরকে এক ধরনের সামন্ততান্ত্রিক, এক ধরনের মানে লর্ডের মতো ভাবেন, যেখানে তারা মানে বাড়ির ছাদের যে প্রবেশাধিকার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন, অনেকে দিনের বেলাও নিয়ন্ত্রণ করে, ছাদে উঠতে বারণ করেন। হ্যাঁ, তাহলে ছাদও তো একটা আসলে মানুষের আকাশ দেখার যেমন অধিকার আছে ছাদে গিয়ে, ঠিক তেমনি ইমার্জেন্সির সময় তিনি ছাদে যাবেন। হ্যাঁ, আমরা ঢাকা শহর তো খোলা পরিসর নয়, সেজন্য রিক্রিয়েশন বলেন আর ইমার্জেন্সির সময় তার হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। সেজন্য বাড়িওয়ালার এটা ভাববার কোনো সুযোগ নাই এই বাড়ির মালিক আমি যেহেতু, তাহলে ছাদে ওঠা বা এই বিল্ডিং এর সদর দরজা দিয়ে কে প্রবেশ করবে এটা তিনি নির্ধারণ করবেন। বরঞ্চ এটা নিশ্চয়ই একটা নীতিমালা থাকতে পারে, সেটা বাড়ির মালিক এজ এ ফ্ল্যাট ওনারের বাইরে, সে যে ফ্ল্যাটের তিনি অংশীদার, সেটা হিসেবে তিনি হয়তো পলিসি ঠিক করার সময় ভাড়াটিয়াদের সাথে আলাপ করবেন। কিন্তু মৌলিক যে প্রিমাইসটা সেটা হচ্ছে অবশ্যই ছাদে যাবার অধিকার এবং তালার যে তালার একটা তালা চাবির অধিকারটা ভাড়াটিয়াদের কাছে থাকতে হবে, কেননা এটা তার জীবন মরণের প্রশ্ন, যেটা সাম্প্রতিক উত্তরা যে অগ্নিকাণ্ডে সেটা আমরা স্পষ্টভাবে দেখেছি। স্যার, এখানে আরেকটি ধারায় বলা হচ্ছে যে বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। স্যার, অগ্রিম ভাড়া যদি এর পরেও বাড়ির মালিকরা নেন তাহলে আসলে প্রতিকার কি হতে পারে, আইনি প্রক্রিয়া কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আসলে 1 থেকে 3 মাসের যে অগ্রিম ভাড়া নেওয়া যাবে না, এটা তো নিয়ম হিসেবে ঠিকই আছে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমি প্রথম দিকে বলছিলাম যে এটা ডিমান্ড সাপ্লাই এর উপরে নির্ভর করে। তো এখন আপনার কোনো বাড়ি পছন্দ হলো, সে বাড়ির ভাড়াওয়ালা যিনি বাড়িওয়ালা তিনি হয়তো আপনার কাছে 5 মাসের অগ্রিম চাচ্ছেন, তখন তিনি বলবেন 3 মাসেরটা আপনি স্বীকার করবেন আর বাকি 2 মাসেরটা আপনি আমাকে দিবেন, কিন্তু এটা কোথাও এটা নিয়ে আপনি কোনো প্রতিকার চাইতে পারবেন না। এখন তখন আমরা ভাড়াটি হিসেবে আমার বাড়িটা পছন্দ হলে দেখা যাবে যে আমি সেটা হচ্ছে ডিসক্লোজ না করে এটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই কারণেই আসলে মূলত পুরো বিষয়টা বাইরের দেশে যেটা হয়, বাড়ির ভাড়া থেকে শুরু করে বাড়ির চুক্তি সবগুলোই কিন্তু মানে আসলে কোনোটাই বাড়িওয়ালার কাছে তার অধিকার থাকে না, এবং যার ফলে পুরো জিনিসটাই একটা সেন্ট্রালি সরকার কর্তৃক বা কোনো প্রাইভেট সেক্টরকে দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তখন এটা কাজ করে, কেননা বাড়িওয়ালা এবং ভাড়াটি একে অপরকে চিনেন না, এটা রাষ্ট্র বা সিটি কাউন্সিল তার মতো করে ম্যানেজ করে, এবং যার ফলে নীতিমালাগুলো পরিচালনা করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে তো সেই ধরনের কোনো সিস্টেম বা অথরিটি বা কোনো ধরনের প্রাইভেট সেক্টর গড়ে ওঠেনি যারা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবে, এবং এখানে বাড়িওয়ালার চাওয়া না চাওয়ার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে দেশের আইন যেটা বলছে। এই কারণে এই নীতিমালা থাকা মানেই যে বিষয়টা এভাবে মানে পরিচালিত হবে এমন নাও হতে পারে। তবে এটা থাকার ফলে যেটা সুবিধা হলো, আমরা যখন ভাড়াটা হিসেবে বাড়ি কোনো অগ্রিম দিতে চাইবো তখন আমি বলতে পারবো যে রাষ্ট্রের আইন এটা আছে, আমরা অনুরোধ করতে পারি আপনি এই আইনে থাকেন। অন্তত এতে কোনো বাড়িওয়ালা এই আইনে থাকার কারণে, গাইডলাইনে থাকার কারণে তারা উৎসাহিত হবেন, বা তারা হয়তো নৈরাজ্যকর কোনো অগ্রিম ভাড়া নাও চাইতে পারে। এই জন্য যে কোনো আইন বা নীতিমালা থাকবার সুবিধা হচ্ছে যে আপনার একটা শুরু করবার বা স্টার্টিং পয়েন্ট আছে, তো সেই পয়েন্টটা থাকা দরকার।
কিন্তু মূলত এই ক্ষেত্রে জোনাল অফিস যাদেরকে পুরো বিষয়টাকে দেখভাল করার জন্য ক্ষমতা দেওয়া হচ্ছে, বাড়িওয়ালা সমিতি, ভাড়াটিয়া সমিতি করবার কথা বলা হচ্ছে, সেগুলো কত দ্রুত তৈরি এবং তাদের কি ধরনের ক্ষমতায়িত করা হয় তার উপর নির্ভর করবে এই আইনের কত শতাংশ বাস্তবায়ন হচ্ছে বা বাস্তবায়ন হচ্ছে স্যার না। আপনার সেই এখানে বিষয়ে এখানে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। এখানে বলা হচ্ছে যে যে কোনো সমস্যা দেখা দিলে সেটি ওয়ার্ড বা জেলাভিত্তিক বাড়িওয়ালা সমিতি এবং ভাড়াটিয়াদের যে সমিতি থাকবে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করবে। তো এই সব ক্ষেত্রে আমরা যেটি দেখি যে এই সমিতিগুলোতে রাজনৈতিক একটা প্রভাব থাকে, এক্ষেত্রেও সেটি হবে কিনা আপনার কাছে কি মনে হয় স্যার? যে মোটা দাগে বাংলাদেশে যে কোনো এই ধরনের সমিতিতে রাজনীতি ঢুকে যায়। এখন বাংলাদেশে যদি আমরা এত বড় গণ অভ্যুত্থানের পরে এই ধরনের কমিউনিটি বেসড বিষয়গুলোতে যদি মানে রাজনৈতিক প্রভাব তৈরি না করতে পারে, সেটা দেশের মানে সামষ্টিক ব্যর্থতা হবে। যে ব্যর্থতার আভাস আমরা ইতিমধ্যে দেখছি যে সকল কিছুতেই আসলে নির্লজ্জ রাজনীতিকরণ শুরু হয়ে গেছে। তাহলে এখন কমিউনিটি গুলো বাংলাদেশে, এমনকি যে কোনো এলাকার মাঠ পার্ক দখল হলেও কমিউনিটির কোনো বড় ভূমিকা দেখা যাচ্ছে না। বরঞ্চ কমিউনিটি যদি শক্তিশালী না হয় এবং সবকিছুর মধ্যে যদি আমরা দলীয় রাজনীতি যেটা ভিত্তিক হয় সেটাকে যদি নিয়ে আসি, তাহলে এই ধরনের কমিটি আলটিমেটলি দেখা যাবে যে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এখানে যে পক্ষের শক্তি বেশি থাকবে, অবৈধ ইনকাম বা উৎকোচ দেওয়ার সুযোগ বা প্রবণতা থাকবে, তারা এই সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য কমিউনিটিকে রিভাইভ করা ছাড়া বাংলাদেশের অন্তত নেইবারহুড লেভেলে, কমিউনিটি লেভেলে, ওয়ার্ড লেভেলে কোনো মুক্তি নাই। এই জন্য শুধু বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয় না, বরঞ্চ এলাকার যাবতীয় সমস্যা, সেখানে খেলার মাঠ দখল, পার্ক দখল থেকে শুরু করে ময়লার সমস্যা, এগুলোকে কমিউনিটি ভিত্তিক একটা সোসাইটি গড়ে তুলতে হবে, যেখানে কমিউনিটি নেতৃত্ব দিবে। এখানে কোনো দলীয় পরিচয় একদমই মুখ্য হবে না। সেটা যদি আমরা করতে পারি, তাহলে এই কমিউনিটির যে সালিশগুলো, সেই ধরনের কালচারের মাধ্যমে দেখা যাবে যে সেগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। আর এটা না করতে পারলে আলটিমেটলি এই পুরো বিষয়টাও সেই তথাকথিত দলীয় লেজুর ভিত্তিক যে কালচার, সেটার মাধ্যমেই নিষ্পত্তি হবে, যার ফলে প্রকৃত অর্থে ভাড়াটিয়ারা বা বাড়িওয়ালারা কেউই সেভাবে প্রতিকার পাবেন না। স্যার আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এই যে ডিএনসিসি যে নির্দেশনা জারি করলো, এটাকে আমলে নিয়ে আপনি একটু আমাদের বলেন, যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদেরকে আপনি কি সংবাদ দিতে চান? আপনার পর্যবেক্ষণ একটু যদি শেয়ার করতেন আমাদের সঙ্গে। আমি এটা বলতে চাই, আমি এটাকে স্বাগত জানাতে চাই এই কারণে যে এতদিন পর্যন্ত তো আসলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 91 সালের আইন, এরপরে তো কোনো ধরনের নীতিমালা কেউই তৈরি করেনি। উত্তর সিটি কর্পোরেশন এটা করেছে, এটা সাধুবাদ। এখন এটা অন্তত যে কোনো ভাড়াটি, এখন যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের, শুধু ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনের যারা ভাড়াটি আছেন, তারা যে কোনো ধরনের যদি এই ধরনের ভাড়া সংক্রান্ত কোনো বিবাদ হয়, সেই বিবাদ নিয়ে অন্তত সিটি কর্পোরেশনের যে জোনাল অফিস গুলোতে যেতে পারবেন, এই আশাবাদের জায়গাটা তৈরি হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা করতে হবে, এই প্রক্রিয়াটা যেন কোনোভাবেই লেজুর ভিত্তিক বা সামাজিক যারা প্রভাব প্রতিপত্তি আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়, এবং এই নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য অন্যান্য যে কাঠামো তৈরি করা দরকার, সেই কাঠামোগুলো তৈরি করার ক্ষেত্রে যেন নিরপেক্ষতা এবং সেই অর্থে সামগ্রিক জনস্বার্থ নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো তৈরি করতে হবে। তাহলে শুধু ভাড়াটিয়া না, এমনকি অনেক বাড়িওয়ালারও নিগৃহীত দেখা যায় যে এমন ভাড়াটিয়া উঠেছেন দিনের পর দিন ভাড়া দিচ্ছেন না। হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো সেই নিগৃহীত বাড়িওয়ালারাও প্রতিকার পেতে পারেন। তবে এই ক্ষেত্রে যেটা হতে হবে, সকল ক্ষেত্রে বাড়িওয়ালা এবং ভাড়া দিয়ে একে অপরের সহযোগী হলে আসলে অনেক সমস্যারই একটা আসলে গ্রহণযোগ্য এবং সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। স্যার আপনার মূল্যবান পর্যবেক্ষণ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই আলোচনাটি শোনার জন্য। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে।